আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। তাদেরও প্রথম আলোর মতো একই সমস্যা যে বাংলাদেশে জামায়াতে ইসলামীর যে উত্থান, ইসলামী রাজনীতির যে উত্থান, তাতে তারা শঙ্কা বোধ করেন, তারা সেটা অ্যাকসেপ্ট করতে, এখনো গ্রহণ করতে তারা প্রস্তুত নন। অন্যদিকে তারেক রহমানকে তারা প্রধানমন্ত্রীত্বের আসনে চান না। মানে তারা ভেবেছিলেন এবারেও 3 আসনে মনোনয়ন দিয়ে শেষ পর্যন্ত বিএনপির সাথে আলাপটা হয়েছিল যে খালেদা জিয়াকে সামনে রেখেই বিএনপি নির্বাচনটা করবে, কিন্তু এখন যে পরিস্থিতি দাঁড়িয়েছে, বিএনপি আরো দুর্বল হয়েছে, আর জামায়াতে ইসলামী যে নির্বাচনে একটা দুর্দান্ত ফলাফল করে দেখাবে এবং আওয়ামী লীগ যখন নাই, তখন জামায়াতে ইসলামীর এই উত্থান রাজনীতির ভারসাম্য নষ্ট করবে, সে শঙ্কা বোধ করছে এই ইউরোপ আমেরিকার দেশগুলো। বাংলাদেশের শীর্ষস্থানীয় দৈনিক প্রথম আলো একটা জাতীয় জনমত জরিপ প্রকাশ করা শুরু করেছে। যে জরিপটি তারা 12,76,00,000 ভোটারের বিপরীতে 1342 জন নারী পুরুষের উপর করেছে। সারা দেশে পরিচালিত এই জরিপটিকে তারা প্রতিনিধিত্বমূলক বলছে পরিসংখ্যানের তত্ত্বের ভিত্তিতে, এবং তারা বলছে যে এর উপরে তাদের 99% কনফিডেন্স আছে যে এই যে মতামত উঠে এসেছে সেটা বাংলাদেশের ভোটারদের জন্য প্রতিনিধিত্বমূলক। জরিপের একটি ফলাফল নিয়ে আজকে তারা শিরোনাম করেছে, যেখানে তারা বলছে নির্বাচনে আওয়ামী লীগকে চান না 28%, শর্তহীন ও শর্তযুক্তভাবে চান 69%। তার মানে আসলে 69% মানুষ আগামী নির্বাচনে আওয়ামী লীগকে চান, সেই মানুষেরা যারা কিনা এরই মধ্যে ঠিক করেছেন তারা আগামী নির্বাচনে ভোট দেবেন। তো তাদের মধ্যে 69% প্রথম আলোকে বলেছেন তারা মনে করেন আওয়ামী লীগকে আগামী নির্বাচনে অংশ নিতে দেওয়া উচিত। তারা জরিপের যে ফলাফল বিস্তারিতভাবে এখানে তুলে ধরেছে, সেখানে তারা বলছে যে কি মেকার্স কনসাল্টিং লিমিটেড স্থানীয় একটি জরিপকারী প্রতিষ্ঠানকে দিয়ে তারা এই জরিপটি করিয়েছে। সেখানে প্রশ্ন করা হয়েছিল আগামী জাতীয় সংসদ নির্বাচনে গণ অভ্যুত্থানে পতিত দল আওয়ামী লীগের অংশগ্রহণ সম্পর্কে আপনার মতামত কি। এই প্রশ্নে 27.8% উত্তরদাতা বলেছেন বিনা শর্তে আওয়ামী লীগকে ভোটে অংশ নিতে দেওয়া উচিত। তার মানে 28% যেমন বলছেন যে ভোটে অংশ নিতে দেওয়া উচিত নয়, একেবারে বিনা শর্তে আওয়ামী লীগকে ভোটে অংশ নিতে দেওয়া উচিত, সে কথাও কিন্তু 28% বলছেন। এরপর 26% উত্তরদাতা বলেছেন শাস্তি ও সংস্কার হলে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারে। 14.8% মনে করেন আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইলে আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া যেতে পারে। এখানেই শেষ নয়, এছাড়া শুধু শর্ত দিয়ে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া যায় এমন উত্তরদাতা 0.4%। আগে বিচার তারপরে নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ, এরকম মত দিয়েছেন উত্তরদাতাদের 0.1%। আর উত্তরদাতাদের মধ্যে আরেক অংশ মানে আরো 0.1% মনে করেন আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া যেতে পারে। এই প্রশ্নের উত্তরে 2.6% উত্তরদাতা বলেছেন এ বিষয়ে তারা নিশ্চিত নন। সব মিলিয়ে দেখা যাচ্ছে শর্তহীন অথবা বিভিন্ন শর্তে আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়ার পক্ষে 69.2%। প্রথম আলো হঠাৎ করে আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেওয়া উচিত কিনা জনমত জরিপে এমন প্রশ্নই বা রাখলো কেন, এবং সেই উত্তরে যারা ভোট দিতে এখন সম্মত, মানে যারা ভাবছেনই 2026-এর ফেব্রুয়ারিতে তারা ভোট দেবেন, তার মানে তারা আওয়ামী লীগের ভোটার নয়, এদের মধ্য থেকেই 69% কিনা এখন বলছেন আওয়ামী লীগকে নির্বাচনে রাখা উচিত। দেখেন প্রথম আলো তাদের জরিপে আগেও বলেছি আরেকটা প্রশ্ন করেছে, বিস্ফোরক প্রশ্ন, যে বাংলাদেশে ইসলামী আইন প্রবর্তন করলে ভালো হবে কিনা। এমন একটা প্রশ্নের উত্তরে বাংলাদেশের 65% মানুষই কিন্তু উত্তর দিয়েছেন যে বাংলাদেশে তারা মনে করেন ইসলামী আইন প্রবর্তন করলে ভালো হবে। এখন প্রথম আলো এই প্রসঙ্গে তাদের অভিমত লিখতে গিয়ে বলছে যে বাংলাদেশে নাকি আওয়ামী লীগই দায়ী এই যে ইসলামী আইন প্রবর্তনের প্রতি বাংলাদেশের মানুষের যে একটা ব্যাপক জনসমর্থন তৈরি হয়েছে সেজন্য, এবং খান মোহাম্মদ রবিউল আলম নামের একজন
যোগাযোগ পেশাজীবী এবং শিক্ষকের যে অভিমত তারা এ প্রসঙ্গে ছেপেছে, সেখানে তারা লিখছে যে শেখ হাসিনার নিপীড়নমূলক শাসনের প্রতিক্রিয়ায় ধর্মীয় বোধ ও ধর্ম সংশ্লিষ্ট রাজনৈতিক সংযুক্তি বেড়েছে, ধর্মীয় প্রতিষ্ঠান, মাদ্রাসা এবং সমাজে ধর্মীয় কার্যক্রমের পরিধি বেড়েছে, ধর্মভিত্তিক রাজনৈতিক বিশ্বাসের নেটওয়ার্ক ক্রমেই বিস্তৃত হচ্ছে। মানে আওয়ামী লীগ তার মানে বাংলাদেশে ইসলামপন্থী এবং ধর্মভিত্তিক রাজনৈতিক বিশ্বাস বাড়াতে কাজ করেছে, এবং আওয়ামী লীগের সময় মাদ্রাসা, ধর্মীয় প্রতিষ্ঠান সহ এর নেটওয়ার্কও বেড়েছে। সরাসরি আওয়ামী লীগকে দায়ী করছে, আবার বলছে আওয়ামী লীগ এদের উপর নিপীড়ন চালিয়েছে, এমন যুক্তি তুলে ধরে তারপরে প্রথম আলোর প্রধানত যে মতামতটা এখানে বুঝতে পারবেন কেন আওয়ামী লীগকে নির্বাচনে ফিরিয়ে আনতে প্রথম আলোর এই তাগাদা। কারণ এরপরে এই প্রথম আলো লিখছে, একই সঙ্গে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকা, জাতীয় পার্টির রাজনৈতিক তৎপরতা অবারিত না হওয়া এবং 14 দলীয় জোটের সঙ্গে সংশ্লিষ্ট দলগুলোর কার্যক্রম সীমিত হয়ে পড়ায় ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো বিশেষ সুযোগ পাচ্ছে। মানে তারা বুঝতে পারছে যে তারা ধর্মভিত্তিক রাজনীতির বিকাশের জন্য যাতে তারা ভীষণভাবে উদ্বিগ্ন। মানে আগেও আপনাদেরকে বলেছি যে প্রথম আলো মানে ক্রমাগতভাবে দক্ষিণপন্থা রাজনীতির বিকাশ ঘটছে এই বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে। তো একদিকে সেই নিয়ে তাদের উদ্বেগ বাড়ছে, কারণ তারা বুঝছে যে 65% মানুষ ধর্মীয় আইন চায় বাংলাদেশে। তার মানে হচ্ছে এদের একটা বিরাট অংশ প্রথম আলো ভবনের সামনে জিয়াফত আয়োজন করতে চায়। কাজেই প্রথম আলোর অস্তিত্বের সংকট। সে বলছে যে আওয়ামী লীগের কারণে এর বিকাশ ঘটেছে, আবার বলছে আওয়ামী লীগ সহ 14 দলীয় জোটের আওয়ামী লীগ এবং তার শরিক দলগুলোর রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকার ফলে তারা এক রকমের বিশেষ সুযোগ পাচ্ছে। প্রথম আলো এই বিশেষ সুযোগের অবসান চায়, কারণ এছাড়া নির্বাচনের ক্ষেত্রে তাদের জরিপে যে ফলাফল উঠে এসেছে, যেখানে বিএনপি নির্বাচনে জয়ী হয়ে আসবে বলে 66% মানুষ মনে করছে, প্রথম আলো শঙ্কিত যে 65% মানুষ ইসলামী শাসন চায়, আবার 26% মানুষ এখানে বলেছেন তারা মনে করেন জামায়াত নির্বাচনে জয়ী হয়ে আসবে। যখন এই জরিপে প্রশ্ন করা হয় যে কাকে প্রধানমন্ত্রী হবেন বলে সম্ভাবনা দেখছেন, তখন প্রথম আলো দেখে যে লোকে বলছেন 47% বলছেন যে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন বলে তারা সম্ভাবনা সবচেয়ে বেশি দেখছেন, খালেদা জিয়া হবেন বলে তারা প্রায় 19% দেখছেন। তার মানে তারেক রহমানের ক্ষেত্রে প্রায় 66% এসে জমা হয়, জামায়াতের ক্ষেত্রে সেক্ষেত্রে 25.5% মতো পেয়েছেন শফিকুর রহমান। প্রথম আলো 1-11 সময় যে ভূমিকা পালন করেছে, যেভাবে তারেক রহমান সহ রাজনৈতিক নেতৃবৃন্দকে সেনা শাসিত তত্ত্বাবধায়ক সরকার দুর্নীতির অবসান ঘটানোর নামে, বাংলাদেশের রাজনৈতিক সংস্কারের নামে যেভাবে ধরে ধরে নিয়ে গিয়ে সেনা হেফাজতে অত্যাচার করেছে, যে ধরনের মানে দিনের পর দিন নির্যাতনের মধ্যে জবানবন্দি গ্রহণ করেছে, এবং সেসব জবানবন্দি মতিউর রহমান মাহফুজ আনামের প্রথম আলো ডেইলি স্টার যেভাবে অবারিতভাবে ছেপে গেছে, ডিজিএফআই এর সামরিক সেনা গোয়েন্দাদের সরবরাহ করা সেসব জবানবন্দি, তখন তারেক রহমানকে উঠিয়ে নিয়ে গিয়ে তার উপর যে 1.5 বছরের মতো সেনা হেফাজতে ভয়াবহ অত্যাচার চলল, সেই অত্যাচারকে এক রকমের সমর্থন দিয়েছে। এবং তারেক রহমান দিনে দিনে যে অসুস্থ হয়ে পড়েছেন, তিনি সুস্থ তরুণ গিয়েছেন হেফাজতে এবং তারপর আদালতে হাজিরা দিতে হাজির হয়েছেন হুইল চেয়ারে করে, মেরুদণ্ড ভাঙা অবস্থায়। প্রথম আলোর মতো পত্রিকাগুলো একে সংস্কার এবং দুর্নীতি বিরোধী অভিযানের অংশ হিসেবে বাহবা দিয়েছে, সমর্থন করেছে। কাজেই প্রথম আলো জানে ঠিক যেমন ভাবে অন্য যারা যেসব প্রতিষ্ঠান তারেক রহমানের দেশে ফেরার পথে বাধা সৃষ্টি করছে, তারা জানে যে তারেক রহমান প্রধানমন্ত্রী হয়ে ফিরে এলে তাদের ওপরে এর একটা প্রভাব পড়বে। তিনি এক রকমের প্রতিশোধ না নিলেও তিনি নিশ্চিতভাবে এর এক রকমের জবাবদিহিতা আদায় করে ছাড়বেন, যে কেন সে সময় তার উপর ওই অত্যাচারে এরা নীরব সমর্থন বা সরব সমর্থন দিয়ে গেল। কাজে প্রথম আলোর তারেক রহমানকে প্রধানমন্ত্রিত্ব পাওয়ানোতে যেমন এক ধরনের মানে তারেক রহমান নিরঙ্কুশ প্রধানমন্ত্রিত্ব পাবেন সেটা নিয়ে এক রকমের শঙ্কা আছে, ঠিক তেমনি প্রথম আলো শঙ্কিত জামায়াতে ইসলামী বাংলাদেশের নেতৃত্বে চলে আসবে তা নিয়েও। প্রথম আলো চাইছে যে আওয়ামী লীগ
এবং তার সহযোগী দলগুলো 14 দল এক রকমের রাজনীতিতে ফিরে আসুক, যাতে একটা ভারসাম্য তৈরি হয়, তাদের পিঠ বাঁচানোর জন্য, তাদেরকে সমর্থনের জন্যও একটি অংশ থাকে যারা ওই যে তাদের ভবনের সামনে জিয়াফত দিয়ে আজকেই মতিউর রহমানের প্রথম আলো ভেঙে দিতে হবে, গুড়িয়ে দিতে হবে, উঠিয়ে দিতে হবে যে পক্ষটি, তাদের মানে প্রতিরোধ গড়ে তুলতে পারে তাদের বিপক্ষে এমন একটা অংশ যাতে থাকে, একটা ভারসাম্য থাকে রাজনীতিতে। সে কারণে প্রথম আলোর এই আকুতি যে আওয়ামী লীগকে নির্বাচনে নিয়ে আসার পক্ষে 69% মানুষ কথা বলছে। মানব জমিন একটা ভীষণ মানে ইন্টারেস্টিং প্রধান শিরোনাম করেছে এখন তাদের অনলাইন পত্রিকায়, যেখানে তারা বলছে আজকেই এই শিরোনাম করেছে যে ক্লিন ইমেজের আওয়ামী লীগ প্রার্থীরা নির্বাচনে অংশ নিতে পারবে। আপনাদেরকে আমি দুদিন আগে বলেছি যে মানব জমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী, যিনিও বরাবরের আওয়ামী লীগ বিরোধী একটা অবস্থানের জন্য তিনি পরিচিত, সুপরিচিত, মার্কিন যুক্তরাষ্ট্র ঘনিষ্ঠ সাংবাদিক, তিনি কদিন আগে তার পত্রিকায় বলেছেন যে মানে ভারত বাংলাদেশ সম্পর্কে একটা নতুন মোড়, নরেন্দ্র মোদী এখন থেকে সরাসরি ভারত বাংলাদেশ সম্পর্কটি দেখবেন। আমি তখনই আপনাদের বলেছিলাম যে যুক্তরাষ্ট্রের তরফে এটাই অবস্থান যে ভারতের চোখেই পুরো দক্ষিণ এবং মধ্য এশিয়ার রাজনীতি এবং ভূরাজনীতিকে বিশ্লেষণ করতে চায়, দেখতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র। এমনকি সম্প্রতি তারা যে নিরাপত্তা কৌশল প্রকাশ করেছে সেখানেও তারা এই মত পরিষ্কারভাবে দিয়েছে। মানব জমিন আজকে যেই প্রতিবেদন ছাপছে সেখানে তারা লিখছে ক্লিন ইমেজের আওয়ামী লীগ প্রার্থীরা নির্বাচনে অংশ নিতে পারবে। আওয়ামী লীগের অংশগ্রহণ অনেকটাই আগামী নির্বাচনে অনিশ্চিত হলেও কি হবে দলটির ভবিষ্যৎ, এই নিয়ে ঢাকা, দিল্লি আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক কূটনৈতিক আলোচনায় বিষয়টি এসেছে। তারপর বলা হচ্ছে সুনির্দিষ্টভাবে কোনো সিদ্ধান্ত হয়নি, তবে ঢাকার তরফে বলা হয়েছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকায় এবারের নির্বাচনে অংশ নেওয়া সম্ভব নয়। তারা চাইলে স্বতন্ত্র প্রার্থী হতে পারেন, যাদের ইমেজ অপেক্ষাকৃত ক্লিন তাদের পক্ষে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ব্যাপারে সরকারের কোনো আপত্তি নেই, কিন্তু যাদের বিরুদ্ধে মামলা মোকদ্দমা রয়েছে কিংবা মানবতা বিরোধী অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতা রয়েছে এমন কাউকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে না। এরপর মানব জমিন বলছেন যুক্তরাষ্ট্র সহ ইউরোপের কয়েকটি দেশের পক্ষ থেকে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে সরকারের সঙ্গে অনানুষ্ঠানিক যোগাযোগ হয়েছে, তাদেরকেও সরকার একই জবাব দিয়েছে। ওদিকে আওয়ামী লীগের ক্লিন ইমেজের নেতাকর্মীদের নিয়ে সংগঠিত হতে চেয়েছিল একটি অংশ, কিন্তু শেখ হাসিনা তাতে মত দেননি। হাসিনা বিশ্বাস করেন লড়াই করে ফের দলকে সংগঠিত করতে সক্ষম হবেন। মানে আপনি আমি সকলেই জানি, এসব নিয়ে আমরা বারবার আলাপ করেছি যে যুক্তরাষ্ট্র ইউরোপের তরফে ক্রমাগতভাবে চাপ বাড়ছে যে আওয়ামী লীগ সহ একটা অংশগ্রহণমূলক নির্বাচন করতে হবে, কারণ তাদেরও প্রথম আলোর মতো একই সমস্যা যে বাংলাদেশে জামায়াতে ইসলামীর যে উত্থান, ইসলামী রাজনীতির যে উত্থান, তাতে তারা শঙ্কা বোধ করেন, তারা সেটা অ্যাকসেপ্ট করতে এখনো গ্রহণ করতে তারা প্রস্তুত নন। অন্যদিকে তারেক রহমানকে তারা প্রধানমন্ত্রীত্বের আসনে চান না, মানে তারা ভেবেছিলেন এবারেও 3 আসনে মনোনয়ন দিয়ে শেষ পর্যন্ত বিএনপির সাথে আলাপটা হয়েছিল যে খালেদা জিয়াকে সামনে রেখেই বিএনপি নির্বাচনটা করবে, কিন্তু এখন যে পরিস্থিতি দাঁড়িয়েছে বিএনপি আরো দুর্বল হয়েছে, আর জামায়াতে ইসলামী যে নির্বাচনে একটা দুর্দান্ত ফলাফল করে দেখাবে এবং আওয়ামী লীগ যখন নাই তখন জামায়াতে ইসলামীর এই উত্থান রাজনীতির ভারসাম্য নষ্ট করবে, সে শঙ্কা বোধ করছে এই ইউরোপ আমেরিকার দেশগুলো। আর ভারত তো বরাবরই বলে আসছে যে তারা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন ছাড়া কোনো নির্বাচন বাংলাদেশে স্থিতিশীলতা আনবে বলে মনে করে না। কাজেই মানব জমিন পত্রিকার এ খবরে কোনো নতুন কিছু নেই বটে, কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে মানব জমিনের মতো পত্রিকা, মতিউর রহমান চৌধুরীর এই পত্রিকাটি এমন একটি শিরোনাম করে এ খবরটি দিতে বাধ্য হলো বা দেওয়াটা প্রয়োজনীয় মনে করলো যে বাংলাদেশের ওপরে, ইউনূস সরকারের ওপর ভারত, ইউরোপ আমেরিকার চাপ এ প্রসঙ্গে বাড়ছে। দেখেন ইউরোপ আমেরিকার দেশগুলো তারা 1/11 সরকারের সময় দেখেছে ওই যে শেখ হাসিনা বাদ দিয়ে ক্লিন ইমেজের সংস্কারবাদীদের নিয়ে আওয়ামী লীগ বিএনপি করতে গিয়ে কোনো লাভ হয় না, সেসব মানে শেষ পর্যন্ত ওই দলও গঠন করা যায় না, ওই সংস্কারও সাধন করা যায় না। কাজেই এবার কিন্তু তারা যখন এই যে কয়েক মাস আগে, এটা তো সংবাদ মাধ্যমে খবরই হলো যে তিনজন ইউরোপিয়ান রাষ্ট্রদূত গিয়ে সাবের হোসেন চৌধুরীর সঙ্গে গিয়ে সাক্ষাৎ করলেন, তখন এটা
স্পষ্ট হয়ে গিয়েছিল যে তারা ক্লিন ইমেজের একটা আওয়ামী লীগ গড়ে তোলার পক্ষে যে আছেন সেটা সরকারের ভয় ডর বাদ দিয়েই আওয়ামী লীগের একজন নেতার বাসায় গিয়ে জানান দিতে প্রস্তুত। কিন্তু এবার তারা এ দফায় এটাও জানেন যে হাসিনার আশীর্বাদ যদি না থাকে, শেখ হাসিনার সমর্থন যদি না থাকে, তাহলে সেই ক্লিন ইমেজের দল টিকবে না। এখন শেখ হাসিনা প্রশ্ন করছেন সারা বাংলাদেশে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের হেন কোনো নেতা কর্মী সমর্থক এমনকি পরিবারের সদস্য নাই যাদের বিরুদ্ধে হত্যা মামলা, সন্ত্রাস বিরোধী আইনে মামলা থেকে মামলার পর মামলা দেওয়া হয় নাই। তখন শেখ হাসিনা বলছেন যে তাহলে কোন সে ক্লিন ইমেজের প্রার্থী যাদেরকে নিয়ে দল গঠন করে বা তাদেরকে নির্বাচনে অংশ নিতে দিয়ে যাদের বিরুদ্ধে এসব হত্যা মামলা হয়েছে ঢালাও, যারা বাড়ি থেকে পালিয়ে বা মানে জীবন ধারণ করছেন। আওয়ামী লীগ বলে প্রায় 2 কোটি আওয়ামী লীগার এখন স্থানচ্যুত হয়েছেন, মানে নিজের এলাকায় থাকতে পারছেন না। তো সেসব মানুষের বাড়ি ফিরে যাওয়ার কি ব্যবস্থা হবে? এই প্রশ্নের উত্তর এখন ইউনূস সরকারের কাছে কিন্তু এই পশ্চিমা দেশগুলো খুঁজছে। কাজে ইউনূস সরকার ক্লিন ইমেজের প্রার্থীরা অংশ নিতে পারবেন, আমাদের আপত্তি নাই, এই উত্তর তাদের কাছে গ্রহণযোগ্য হচ্ছে না। মানব জমিনের এই ছোট্ট প্রতিবেদনটি থেকে পরিষ্কার যে পশ্চিমের দেশগুলো এবং ভারত, ইউরোপ, যুক্তরাষ্ট্র এবং ভারত তারা এ বিষয়ে ক্রমাগত চাপ বজায় রেখেছে এবং এরই মধ্যে সরকারকে বলতে হচ্ছে যে ক্লিন ইমেজের প্রার্থীরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিতেই পারেন, তাতে আওয়ামী লীগের কোনো পক্ষ রাজি নন। কাজেই ইউনূস সরকারকে সম্ভবত আওয়ামী লীগকে অংশগ্রহণ করানোর জন্য মানে অন্য কোনো পথ বের করতেই হবে নির্বাচনের আগে। আর এতে খুবই তাৎপর্যপূর্ণ যে প্রথম আলো, মানব জমিনের মতো শীর্ষস্থানীয় পত্রিকাগুলো যেগুলো বরাবর শেখ হাসিনা বিরোধী, আওয়ামী লীগ বিরোধী একটা অবস্থানে থেকেছে, তাদের এখন মুখ ফুটেছে। তারাও বলছেন যে আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেওয়া উচিত। এ বিষয়ে দেশের ভেতরে বাইরে চাপ এবং তৎপরতা বাড়ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, ভারতীয় কিছু সামাজিক মাধ্যম কন্টেন্ট ক্রিয়েটর তারা অবিরতভাবে সাম্প্রতিক সময়ে শেখ হাসিনার বিরুদ্ধে বিষোদ্গার শুরু করেছেন। তাদের বক্তব্য হলো যে এই আওয়ামী লীগের লোকজন আর কতদিন ভারতে থাকবে, বা শেখ হাসিনা কেন ভারতে থাকবেন। ভারতে এমনকি দায় পড়েছে যে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার জন্য তারা ভারত বাংলাদেশ সম্পর্ক ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছেন বা কেন দিবেন। অথবা এই গত 15 মাসে বাংলাদেশের সঙ্গে ভারতের ব্যবসা বাণিজ্য না হওয়ার ফলে ভারতের পর্যটন খাত, ভারতের চিকিৎসা খাত, ভারতের আমদানি রপ্তানি থেকে শুরু করে অন্যান্য যে সকল অর্থনৈতিক যে সেক্টরগুলো রয়েছে সেখানে যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, এই দায় দায়িত্ব কে নেবে? কৌশলগত কারণে নরেন্দ্র মোদী সরকার বা বিজেপি তারা আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক রাখতে পারে, কিন্তু কলকাতার যে গেস্ট হাউসটি বা নিউ মার্কেটের যে দোকানগুলো ভারতের যে পণ্য সামগ্রী নিয়ে পসরা সাজিয়ে বসে থাকতো বাংলাদেশি সেই পর্যটকদের জন্যে, তারা এই সময়টিতে কিভাবে জীবনযাপন করছেন, কিভাবে তাদের চলছে, সেই খবর তার সরকার রাখছে না। এই বিষয়গুলিকে পুঁজি করে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর তারা বিভিন্ন ভারতীয় যারা সাধারণ মার্চেন্ট রয়েছেন, ব্যবসায়ী রয়েছেন, সাধারণ জনগণ রয়েছেন, তাদের সাক্ষাৎকার নিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে বিষোদ্গার শুরু করেছেন। আপনারা জানেন যে ভারত একটা বড় দেশ এবং সেখানে অসংখ্য পথ এবং মতের মানুষ রয়েছে, এবং বাংলাদেশের তুলনায় সেখানে যে গণমাধ্যমের স্বাধীনতা, মানুষের কথা বলার স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা অনেক অনেক বেশি। কাজেই সেখানে সবকিছুই অনুরণিত হয়। শেখ হাসিনার পক্ষে যেভাবে ভারতের একেবারে প্রথম শ্রেণীর পত্রিকাগুলো, দ্য হিন্দু, হিন্দুস্তান টাইমস, আনন্দবাজার পত্রিকা, ইন্ডিয়ান এক্সপ্রেস, এই ধরনের বড় বড় পত্রিকাগুলো, কিংবা এনডিটিভির মতো আন্তর্জাতিক মিডিয়া যেখানে ভারত রয়েছে, বিবিসি ইন্ডিয়া, এরপর এদের যে সকল বন্ধু মিডিয়া রয়েছে পশ্চিমা দুনিয়াতে, যেমন ওয়াশিংটন পোস্ট, দ্য গার্ডিয়ান, লন্ডন টাইমস, সানডে টাইমস, তারপরে নিউ ইয়র্ক টাইমস, তারপর ইন্টারন্যাশনাল টাইম ম্যাগাজিন থেকে শুরু করে আরও বড় বড় পত্রিকা, তারা মূলত এই ভারতীয় সাংবাদিকদের, যাকে বলা হয়
প্ররোচনায় হতে পারে, বা তাদের ইনফ্লুয়েন্সের প্রভাবে হতে পারে, বা তাদের ইন্টারেস্টের কারণ হতে পারে, সম্পর্কের কারণ হতে পারে, তারা গত কয়েক মাসে শেখ হাসিনাকে যে কভারেজ দিয়েছে এটি বিরল। এরকম বাংলাদেশের মতো একটা তৃতীয় বিশ্বের রাষ্ট্রের কোনো নির্বাসিত রাজনৈতিক নেতা, সেই নির্বাসিত রাজনৈতিক নেতা বা ক্ষমতাচ্যুত কোনো রাজনৈতিক নেতা, তাকে নিয়ে আন্তর্জাতিক মিডিয়া কন্টিনিউয়াসলি একাধিক ক্রমে যে ইতিবাচক রিপোর্ট তারা ছাপিয়েছে, অ্যাজ ইট ইস মনে হয়েছে যে প্রতিষ্ঠানগুলোর মালিকানা আওয়ামী লীগের। ওভাবে তারা প্রচার করেছে। বাংলাদেশে আওয়ামী লীগ শাসন আমলে যেভাবে ৭১ টিভি আওয়ামী লীগের গুণগান গাইত, তো ঠিক একইভাবে সেই ওয়াশিংটন পোস্টের মতো পত্রিকা, নিউ ইয়র্ক টাইমসের মতো পত্রিকা যেভাবে শেখ হাসিনাকে গ্লোরিফাই করার চেষ্টা করেছে, এর পেছনে ভারতীয় সেই প্রথম সারির যে সংবাদ মাধ্যম রয়েছে তাদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, যেগুলোকে ভারত এখন গদি মিডিয়া বলা হয়। অর্থাৎ নরেন্দ্র মোদীর সঙ্গে যাদের খুব ভালো সম্পর্ক তাদেরকে সবাই গদি মিডিয়া বলে। আর এই গদি মিডিয়া এই কাজগুলো যদি করে থাকে, নিঃসন্দেহে সেখানে নরেন্দ্র মোদীর একটা গ্রিন সিগন্যাল আছে। আর নরেন্দ্র মোদী মানেই বিজেপি, আর বিজেপি মানেই ভারতের সংখ্যাগরিষ্ঠ জনগণ, যারা এই মুহূর্তে শেখ হাসিনাকে তাদের রাজকীয় মেহমান হিসেবে ধারণ করছে, তাকে আবার রাজনীতিতে পুনর্বাসিত করতে চাচ্ছে এবং বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগকে অপরিহার্য করতে চাচ্ছে। এটা যেভাবে সত্য, একইভাবে নরেন্দ্র মোদী বিরোধী গ্রুপ, বিজেপি বিরোধী গ্রুপ, তাদের সংখ্যাও কিন্তু নেহায়েত কম নয়। আবার বাংলাদেশের যে সকল টোকাই ইউটিউবার রয়েছে তাদের সঙ্গে আবার কিন্তু ভারতের যে সকল টোকাই ইউটিউবার রয়েছে তাদের একটা নিদারুণ সম্পর্ক রয়েছে। আমরা একটা স্লোগান দেই না, দুনিয়ার মজদুর এক হও। দুনিয়ার সকল ভালো মানুষরা যেভাবে একত্রে থাকে, মন্দ মানুষদেরও কিন্তু তেমনি একটা ইউনিটি রয়েছে, এবং ভালো মানুষদের তুলনায় মন্দ মানুষের যে ইউনিটি এবং গ্লোবাল ইউনিটিটা অনেক অনেক বেশি। তো সেই ক্ষেত্রে বাংলাদেশের যে সকল পেইড ইউটিউবার রয়েছে, কিংবা পাকিস্তানের যে সকল পেইড মিডিয়া রয়েছে, জঙ্গিবাদী মিডিয়া রয়েছে, যারা জঙ্গিবাদকে প্রমোট করে, তাদের কাছে শেখ হাসিনা একটা মূর্তিমান আতঙ্ক, এবং যতদিন পর্যন্ত তিনি জীবিত রয়েছেন, তিনি না মরা পর্যন্ত এই গ্রুপটি তারা কখনো তাদের কর্মকাণ্ড থামাবে না। তো এরই ধারাবাহিকতায় ভারতের বেশ কিছু সামাজিক মাধ্যমে ইদানিং কথাবার্তা হচ্ছে, এবং তারা এমনভাবে জিনিসগুলো প্রচার করছে যে মনে হচ্ছে যে মিস্টার পুতিন ভারতে এসেছেন নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করার জন্য, এবং তাদের মূল এজেন্ডা ছিল মূলত শেখ হাসিনাকে মস্কোতে আশ্রয় দেওয়া। অথবা পুতিনের যে সকল দেশ রয়েছে যেগুলোর উপর পুতিনের খুব প্রভাব রয়েছে, সেটা রাশিয়ার মধ্যে বা সিআইএস কান্ট্রিগুলো, সেটা কাজাকিস্তান হতে পারে, আজারবাইজান হতে পারে, আর্মেনিয়া হতে পারে, উজবেকিস্তান হতে পারে, কিংবা সেই আরও অনেক যে সকল দেশ রয়েছে সেগুলো হতে পারে। তো সেই সমস্ত জায়গাতে শেখ হাসিনাকে রাখার জন্য নরেন্দ্র মোদী মূলত মিস্টার পুতিনকে ডেকে এনেছেন। এই সকল কথাবার্তা যেমন একদিকে হচ্ছে, আবার অন্যদিকে আওয়ামী লীগের যারা লোকজন তারাও কিন্তু বসে নেই। তারা বলার চেষ্টা করছেন যে দিল্লিতে যখন মিস্টার পুতিন এসেছেন ঠিক সেই সময়টাতে অনিবার্যভাবে পুতিনের সঙ্গে অফিসিয়ালি নয়, আনঅফিসিয়ালি গোপন বৈঠক হয়েছে শেখ হাসিনার, এবং সেখানে গোপন বৈঠক হওয়াটা অস্বাভাবিক কিছু না, হতে পারে। শেখ হাসিনার সঙ্গে মিস্টার পুতিনের ব্যক্তিগত সম্পর্কের কথা আমরা সবাই জানি। এরপর শেখ হাসিনার জামানাতে রাশিয়া যে পরিমাণ বিনিয়োগ বাংলাদেশে করেছে, এবং রাশিয়া তার আঞ্চলিক রাজনীতিতে বাংলাদেশকে যেভাবে, আওয়ামী লীগের নেতৃত্বাধীন বাংলাদেশকে যেভাবে তারা বিশ্বাস স্থাপন করেছে, সেক্ষেত্রে শেখ হাসিনার প্রতি তার ব্যক্তিগত ফিলিংস থাকবে, তারপরে শ্রদ্ধাবোধ থাকবে, অনুকম্পা থাকবে, এটা স্বাভাবিক ব্যাপার। আর রাশিয়ার একটা ব্যাপার হলো, রাশিয়া আমেরিকার মতো নয়। আমেরিকা যেমন দেখা গেল যে প্রয়োজন ফুরিয়ে গেলে আপনাকে ছুঁড়ে ফেলে দেবে, সেটা আপনি ওসামা বিন লাদেন হন, কিংবা সেটা আপনি রেজা শাহ পাহলভি হন, আমেরিকার প্রয়োজন শেষ, আপনাকে দুনিয়া থেকে বিদায় নিতে হবে, গাদ্দাফির মতো করে বা সেই সাদ্দাম হোসেনের মতো করে। কিন্তু রাশিয়া কিন্তু সেটা নয়। রাশিয়া সেই জারের আমল থেকেই তারা পারস্পরিক সম্পর্ক, বন্ধুত্বটাকে ভীষণ রকম মর্যাদা দেয়। দেখুন না, এই যে মধ্যপ্রাচ্যে সিরিয়াতে কি হলো, বাশার আল আসাদের যে সরকার, সেই সরকারের পেছনে রাশিয়ার বিনিয়োগ ছিল ব্যাপক। সেখানে রাশিয়া বৃহত্তম সামরিক ঘাঁটি করেছিল, এবং এখনো সেটা আছে। তো বাশার আল আসাদ যেন টিকে থাকতে পারে, এই জন্য রাশিয়া সেখানে সর্বশক্তি রীতিমতো আমেরিকার সঙ্গে যুদ্ধ করেছে,
একটা ছায়া যুদ্ধ দীর্ঘদিন ধরে চলেছে এবং শেষ অবধি সেই যুদ্ধে বাশার আল আসাদ পরাজিত হয়েছে, কিন্তু এতে অসুবিধা হয়নি। তাকে একেবারে রাষ্ট্রীয় মর্যাদায়, প্রেসিডেন্টের মর্যাদায়, রাষ্ট্রীয় মেহমান রূপে তাকে কিন্তু এখন মস্কোতে আশ্রয় দেওয়া হয়েছে মিস্টার পুতিনের সরাসরি নির্দেশে। তো এই হলো রাশিয়া। এরকম অসংখ্য ঘটনা। তো সেই দিক থেকে শেখ হাসিনার সঙ্গে তাদের যে অতীত সম্পর্ক, পারিবারিক সম্পর্ক, এটি হতে পারে, কিন্তু যে বক্তব্যটি ভারতীয় মিডিয়া উল্টোভাবে প্রচার করছে সেটা হলো শেখ হাসিনাকে মূলত রাশিয়াতে নির্বাসনে পাঠানো হবে। একটা সময় রাশিয়াতে যারা ভিন্ন মতের মানুষ ছিল তাদেরকে সাইবেরিয়াতে নির্বাসনে পাঠানো হতো। এবং আপনারা জানেন যে রাশিয়ার যে লাল বিপ্লব, রুশ বিপ্লব, বা রাশিয়ার যে লাল বাহিনী, যে রেড আর্মি, এই রেড আর্মিটা সোভিয়েত ইউনিয়নের যে সেনাবাহিনী, পুরো সময়টা সেই সেনাবাহিনীর নাম ছিল রেড আর্মি, বিপ্লবী রেড আর্মি। তো এই রেড আর্মি যিনি গঠন করেছিলেন তার নাম হলো ট্রটস্কি, বিখ্যাত লেখক ট্রটস্কি। তো একটা সময় দেখা গেল স্ট্যালিনের সাথে ট্রটস্কি যখন মতদ্বৈধতা শুরু হলো তখন সেই ট্রটস্কিকে তাকে সাইবেরিয়াতে নির্বাসনে পাঠানো হলো। তো সেই ক্ষেত্রে শেখ হাসিনাকে রাশিয়াতে পাঠানো হবে মানে মস্কোতে বাশার আল আসাদের মতো করে নয়, তাকে পাঠানো হবে ঠিক নির্বাসনে, ভীষণ রকম তাকে কষ্ট দেওয়ার জন্য, তাকে জীবনকে তছনছ করে দেওয়ার জন্য, এবং পৃথিবীতে যেন শেখ হাসিনার নাম বরফের মধ্যে চাপা পড়ে যায় সেরকম একটি ব্যবস্থা করার জন্য তাকে রাশিয়া পাঠানো হবে। এবং এই ধরনের বক্তব্য প্রচার করা হচ্ছে ভারতের কিছু কিছু সামাজিক মাধ্যমে। এখন আমাদের এই যে সামাজিক মাধ্যমগুলো, এটা তো সারা দুনিয়া সবার জন্য উন্মুক্ত। আমরা বাংলাদেশে কন্টেন্ট তৈরি করি, সারা দুনিয়ার মানুষ দেখে। আমি অবাক হয়ে দেখলাম যে আমার এই কন্টেন্টগুলো মানে ইসরায়েলে বেশিরভাগ মানে দেখে। মানে আমার যে রেভিনিউগুলো আসে তার একটা বিরাট অংশ ইসরায়েল থেকে আসে। ইট মিনস এই যে আমার যে ভিডিওগুলো ইসরায়েলের সাধারণ মানুষ তো বোঝে না, তারা বাংলাদেশ নিয়ে চিনেও না, কিন্তু ইসরায়েলের যে গোয়েন্দা সংস্থা তারা প্রতিনিয়ত বাংলাদেশের এই যারা কন্টেন্ট তৈরি করে এবং তারা যাদেরকে গুরুত্বপূর্ণ মনে করে তাদের সেই কন্টেন্টগুলো তারা প্রতিনিয়ত দেখে। তো সেই অর্থে বাংলাদেশে যারা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান রয়েছেন তারাও কিন্তু ভারতীয় কন্টেন্টগুলো ওইভাবে দেখেন এবং এই জিনিসগুলো প্রমোট করা হয়। তো বাংলাদেশ সরকারের এজেন্ডা কি আমি জানি না, তবে নিঃসন্দেহে যারা ক্ষমতায় থাকতে চান, যারা ক্ষমতা আসতে চান, তাদের জন্য শেখ হাসিনা একটা তুরুপের তাস। শেখ হাসিনার ভয় দেখিয়ে যত সহজে এই যে রাজনীতির ভবনদী এটা পার হওয়া সম্ভব, এই মুহূর্তে অন্য কোনো ট্রাম্প কার্ড বা তুরুপের তাস রাজনৈতিক দল বা সরকারের হাতে নেই। তো সেক্ষেত্রে শেখ হাসিনাকে নিয়ে নেতিবাচক আলোচনা, তাকে ভয় দেখানোর জন্য নানা রকম আয়োজন এবং তাকে ছোট করার জন্য যা যা করার দরকার সবই করা হবে, এটি তো স্বাভাবিক এবং সেই কাজগুলি মূলত করা হচ্ছে। কিন্তু এতে করে আলটিমেটলি শেখ হাসিনার উপকার হচ্ছে। উপকার হচ্ছে এই কারণে, মানে ইংরেজিতে একটি কথা রয়েছে যার বাংলা শব্দ হলো যে আপনার বিরুদ্ধে যাই প্রচার হোক, সেটা অপপ্রচার হোক বা এনিথিং, আলটিমেটলি ঘুরে ফিরে সেই জিনিসগুলো আপনার পক্ষে চলে আসবে। এখন কেউ হয়তো দেখা গেল যে আপনাকে নিয়ে খুব বাজে কথা বলছে, এবং সাম্প্রতিক সময় আপনি দেখেন যে অনেকগুলো আমাদের দেশের রাজনীতিতে অনেকগুলো মানুষ সম্পর্কে খুব নেতিবাচক আলাপ আলোচনা হয়েছে বা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে। তো যারা এগুলো করছে তারা অনেক না বুঝেই করেছে, কারো ক্যারেক্টার অ্যাসাসিনেশন করার জন্য চেষ্টা করেছে, কিন্তু এতে আসলে তাদের কোনো ক্ষতি হয় নাই, বরং যাদের বিরুদ্ধে করা হয়েছে তারা আরও রাজনীতিতে পাকাপোক্তভাবে পদ পদবি নিয়ে একেবারে বসে পড়েছে। এবং যারা তাদের ক্ষতির জন্য এই কাজগুলো করেছিল তারা উল্টো এখন কপালে হাত দিয়ে তারা কপাল চাপড়াচ্ছে যে কেন এই কাজগুলো করলাম। তো সেদিক থেকে যদি আপনি ধরেন শেখ হাসিনা তো আপনার আমার মতো সাধারণ মানুষ নন, যিনি অনেকগুলো ভূমিকম্পের মতো যাকে বলা হয় কম্পমান বিষয় তিনি মোকাবেলা করে এসেছেন। রাজনীতির সুনামি, রাজনীতির ভূমিকম্প, রাজনীতির হত্যাকাণ্ড, রাজনীতির গ্রেনেড হামলা থেকে শুরু করে আরও অনেক কিছু, এবং সর্বশেষে এখন যেটি করলেন সেটা হলো সিংহাসন থেকে উচ্ছেদ। দুপুরের খাবার প্রস্তুত, সেই খাবারকে রেখে, উত্তপ্ত খাবারকে রেখে মুখে না দিয়ে এক কাপড়ে তিনি গণভবন থেকে চলে গিয়েছেন। এই জিনিসগুলোর পরেও তিনি কথা বলছেন, তিনি সুস্থ আছেন, তিনি স্বাভাবিক আছেন। কাজেই তার রাজনীতিতে যদি আবার পুনর্বাসন ঘটে, অভিষেক ঘটে, সেটি কার কার জন্য কিয়ামত ডেকে নিয়ে আসবে, এটা শেখ হাসিনার প্রতিপক্ষ যারা আছেন তারা হাড়ে হাড়ে টের পাচ্ছেন। তার ফলে শেখ হাসিনার জন্য, তার বিরুদ্ধে অপপ্রচার চালানোর জন্য যা যা করা দরকার তার প্রতিপক্ষরা করবে, এটাই স্বাভাবিক। আর এরই ধারাবাহিকতায় এখন বাংলাদেশে যারা শেখ হাসিনার বিরোধী পক্ষ রয়েছেন তারা মানে ধুমছে প্রচার চালাচ্ছেন যে ভারত সরকারের উপর চাপ বৃদ্ধি পাচ্ছে, বাংলাদেশ সরকারের সঙ্গে ভারতের নতুন সম্পর্ক স্থাপন হচ্ছে, নতুন দিগন্ত তৈরি হচ্ছে এবং সেখানে যে কোনো মূল্যে
বর্তমান সরকারকে রাজি এবং খুশি করার জন্য ভারতীয় কর্তৃপক্ষ শেখ হাসিনার প্রসঙ্গটিকে ধামাচাপা দিতে চাচ্ছে, শেখ হাসিনাকে হস্তান্তর কিংবা তৃতীয় দেশে পাঠিয়ে দিয়ে বর্তমান সরকারের যে ক্রোধ দমন করতে চাচ্ছে, এই ধরনের খবরে বাংলাদেশের পত্রপত্রিকা সয়লাভ। কিন্তু বাস্তবে